হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে আপনার কথা। আচ্ছা, তুমি আর কোন কোন ক্লাস জয়েন করছো এটা ছাড়া? স্যার, নীলাব্জ স্যারের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডসটা করেছিলাম এর আগে। হুম। আর সমরাগিনী ম্যামের স্পোকেন ইংলিশটাতে করি। ওকে ওকে, বুঝতে পেরেছি। বাকি স্টুডেন্টরা কি থার্সডের এই সময়টাতে হবে না বলেছিল, সেই জন্য জয়েন করেনি? বলতে পারছি না স্যার। তুমি এখন তুমি তো পদক্ষেপের ইয়ে স্কলার। হ্যাঁ স্যার, হ্যাঁ। ওকে ওকে। লাস্ট উইকে তো নীলাব্জ মডিউলার অ্যারিথমেটিক পড়াচ্ছিল, তাই তো? শুনতে পাচ্ছ মাসুদ? বলছিলাম। স্যার, আমাদের আমাদের নীলাব্জ স্যার n ফ্যাক্টোরিয়াল, n-1 ফ্যাক্টোরিয়াল ওগুলো শিখিয়েছিল। একটা ক্লাস অ্যাটেন্ড করেছিলাম আমি স্যারের। ও, তুমি একটাই ক্লাস অ্যাটেন্ড করছো আগে? ওকে ওকে ওকে। হ্যাঁ। তুমি কি কম্পিটিটিভ পরীক্ষার জন্য এখন কোনো প্রিপারেশন নিচ্ছ? না স্যার, সেরকম নেওয়া হয়নি। আমি তো আমার এটা ফাইনাল ইয়ার চলছে গ্রাজুয়েশনে, ইংলিশ অনার্সে। তোমার ইংলিশ অনার্সের ফাইনাল ইয়ার আর চলছে? এই গ্রাজুয়েশনের পর, হ্যাঁ স্যার, গ্রাজুয়েশনের পর তারপর বসতে হবে কম্পিটিটিভ এক্সামে। ওকে ওকে ওকে। তোমার ক্লাসগুলো এমনিতে কেমন লাগছে? ইংলিশ ক্লাস, ম্যাথ ক্লাস গুলো কোনো উপকার পাচ্ছ মনে হচ্ছে? স্যার, মোটামুটি ভালোই হচ্ছে। অন্যান্য অন্যান্য অ্যাপের, মানে অন্যান্য লাইনে সেখানে সেখান থেকে ভালো হচ্ছে। ব্যাকগ্রাউন্ড আপনাদের ক্লিয়ার এবং সব কথা ভালো আসছে, আপনাদের কোনো নেটওয়ার্ক সমস্যা হচ্ছে না। আচ্ছা। আর অন্যান্য কোনো জায়গায় নেটওয়ার্ক ক্লাস করলে সেখানে স্যারেরই নেটওয়ার্কের দোষ হয়, কোনো সময় স্যার ডিসকানেক্ট হয়, কিন্তু এখানে আপনাদের এখানে সবই ঠিকঠাকই চলছে। তোমার তোমার মেন্টর কে পদক্ষেপে? নেহা ম্যাম। নেহাদি। নেহা দাস। ওকে ওকে, বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি কয়েকটা জিনিস আজকে আহ দেখাবো বলে ঠিক করেছিলাম। স্টুডেন্টস তো অন্য বেশি কিছু আসেনি, তো তুমি যদি একাই থাকো তাহলে তোমার সাথে কিছু ট্রিক এবং কিছু জিনিস শেখাবো, মানে যেগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ইউজফুল হয়। বুঝতে পেরেছো? তো হ্যাঁ স্যার, ঠিক আছে। একটু ইন্টারাক্টিভ, তুমি একটু ইয়ে ইয়ে কথা ইন্টারাক্টিভ হলে বেটার হয়, মানে তুমি বুঝতে পারছো কিনা, তাহলে ব্যাপারটা আমি বুঝতে পারবো। ঠিক আছে? সো ঠিক আছে আমি স্যার, ঠিক আছে। আমি কোশ্চেন জিজ্ঞাসা করলে তুমি তুমি মানে আমাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করতে পারো, বা আহ, মানে রেসপন্স করলে আই থিঙ্ক বেটার হবে, যেহেতু তুমি একাই আছো আজকে। হুম। তো আজকে যেটা পড়াবো ভেবেছি আমি, সেটা হচ্ছে ডিভিজিবিলিটি রুল। ঠিক আছে? সো ডিভিজিবিলিটি রুলে প্রথমে একদম সহজ থেকে শুরু করি, সেটা হচ্ছে আম, 2 দ্বারা বিভাজ্য, একদম যেটা বেসিক। তো তুমি নিশ্চয়ই জানো রুলটা 2 দ্বারা বিভাজ্যের, রাইট? ঠিক আছে, হ্যাঁ স্যার, জানি। তো যে যে সংখ্যাগুলোকে তুমি এককের ঘরের সংখ্যাকে 2 দিয়ে ভাগ করতে পারবে, সেটাই 2 দ্বারা বিভাজ্য। তার কারণটা হচ্ছে, ধরো বিভাজন মানে ভাগ করা, এটা তো উল্টো অফ গুণ করা। তো ধরো কোনো সংখ্যাকে যদি 2 দিয়ে গুণ করো তাহলে কি হয়? ধরো 0 কে যদি 2 দিয়ে গুণ করো,
তাহলে 0 হয়, 1 কে যদি 2 দিয়ে গুণ করো তাহলে 2 হয়, রাইট? 2 কে যদি 2 দিয়ে গুণ করো 4 হয়। এরকম তুমি যাকেই তুমি 2 দিয়ে গুণ করবে, তুমি যে এককের ঘরের সংখ্যাটা পাবে সেটা দেখবে, আবার সেটা 2 দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে, সো 2 দিয়ে গুণ করলেও যেরকম তুমি একটা জোড় সংখ্যা পাচ্ছ, তাহলে কোন জোড় সংখ্যা গুণ করলে যেহেতু জোড় সংখ্যা আসছে, তার মানে সেই জোড় সংখ্যা যদি এককের ঘরেরটা জোড় সংখ্যা হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটা 2 দিয়ে ভাগও করা যাবে। সো যে কোনো বড় নাম্বার হলেও তুমি জানো 2 দিয়ে ভাগ করার রুলটা, রাইট? সো যদি এককের সংখ্যাটা, ধরো কোনো একটা নাম্বারকে যদি এ আর বি দিয়ে প্রকাশ করা যায়, ধরো এটা মানে 36, ঠিক আছে? তো আহ এককের ঘরের অঙ্ক হচ্ছে 6 আর দশকের ঘরের অঙ্ক হচ্ছে 3, ঠিক আছে? তো যদি 6টা 2 দিয়ে বিভাজ্য হয়, তাহলে এই টোটাল সংখ্যাটাও 2 দিয়ে বিভাজ্য হবে। এবার ধরো আমরা নেক্সট আরেকটা বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। এটা নিয়মটা জানো, 3 দ্বারা বিভাজ্য? স্যার 2 দ্বারা বিভাজ্য মানে যে কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ, মানে ভাগ দিলে ভাগশেষটা শূন্য থাকে, সেটা 2 দ্বারা বিভাজ্য হয়। হ্যাঁ, রাইট। তো তাহলে তো তার মানে তাহলে তো তিন। তো তার মানে যে যে কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে, ধরো তোমাকে বলা হয় 31, 31 তো 2 দ্বারা বিভাজ্য নয়, রাইট? তো হ্যাঁ স্যার। তো ধরো এই সংখ্যাটাকে দেখেই তুমি কি করে বলবে, ধরো তোমাকে বলা হলো 551, এটা কি 2 দ্বারা বিভাজ্য? বিভাজ্য নয়, তাই না? 551 এই সংখ্যাটা তো 2 দ্বারা বিভাজ্য নয়, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ। তার মানে তুমি তুমি এখানে কি দেখে বলছো? শুধু এই এককের ঘরের সংখ্যাটার দিকে তাকাও, সেটা হচ্ছে 1, তাই না? এককের ঘরের সংখ্যাটা যদি 1 হয়, সেটা যদি 2 দ্বারা বিভাজ্য না হয়, তাহলে পুরো সংখ্যাটাকেও 2 দিয়ে ভাগ করা যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, ঠিক। হুম। ঠিক। তো এইটা হচ্ছে, এইটা মাথায় রাখতে হবে। ধরো পরীক্ষা এরকম আসতে পারে যে একটা বড় সংখ্যা দিয়ে দিল, সেটা 2 দিয়ে ভাগ কিনা। 2 দিয়ে এটা খুবই সোজা, কারণ তুমি শুধু এককের ঘরের সংখ্যাটা দেখেই বলে দিতে পারবে। এবার ধরো বললো 3 দ্বারা হুম। বিভাজ্য, তুমি জানো এটা রুলটা, 3 দ্বারা বিভাজ্যের রুলটা? স্যার, স্যার বলতে পারছি না এখন। ধরো ধরো কোনো একটা সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে, 396, 69, ঠিক আছে? এইটা 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা তোমাকে হ্যাঁ জানতে স্যার, হবে। এটা 3 দ্বারা বিভাজ্য হবে। হ্যাঁ, এটা 3 দ্বারা বিভাজ্য হবে, তার কারণ দেখো প্রত্যেকটা সংখ্যাই এখানে 3 দ্বারা বিভাজ্য, তাই তাই না? মানে একে তুই 3 দ্বারা ভাগ, 3 দিয়ে ভাগ করো, তাহলে তুমি পাবে 1 2 3 বেসিক্যালি, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। এটা 3 দ্বারা বিভাজ্য। কিন্তু এটা একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যদি এই সংখ্যাগুলোকে যোগ করো, মানে 369, এই সংখ্যাগুলোকে যদি যোগ করো, 3 যোগ 6 যোগ 9, তাহলে যেটা পাবে সেটা হচ্ছে 9 যোগ 9, তাই তো? মানে হচ্ছে হ্যাঁ 18। স্যার, হ্যাঁ। এবার 18 যদি 3 দ্বারা বিভাজ্য হয়, এটা যদি ডিভাইডেড বাই 3 করে তুমি রিমাইন্ডার 0 পাও, তাহলে পুরো সংখ্যাটাকেও 2 দিয়ে ভাগ করা যাবে, সরি 3 দিয়ে ভাগ করা যাবে। বুঝতে পেরেছো তো? তার মানে সব ডিজিট গুলোকে তোমাকে যোগ করতে হবে। বুঝতে পারলে? তো নিয়মটা হচ্ছে যে কোনো একটা বড় সংখ্যাও যদি থাকে, 3 8 5 6 3 2, ধরো এই সংখ্যাটা তুমি দেখে বলতে পারবে 3 দ্বারা বিভাজ্য কিনা এখন? এই যে সংখ্যাটা আমি লিখলাম, এটা 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা বলতে পারবে? কি বললাম রুলটা? রুলটা হচ্ছে তোমাকে সব সংখ্যাগুলোকে যোগ করতে হবে, 3 যোগ 8 যোগ 5 যোগ হ্যাঁ 6। স্যার, এটা হবে, এটা এটা ভাজ্য হবে স্যার। এটা 27 হচ্ছে যোগফল। যোগফল কত হচ্ছে? 27 হচ্ছে স্যার। 27 হচ্ছে তো? হুম। যদি 27 হয়, 27 3 দিয়ে বিভাজ্য, তাহলে এই সংখ্যাটাও 3 দিয়ে বিভাজ্য হবে। ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে। বুঝতে পারলে? এইবার এইবার হুম। ধরো, এবার এটাকে একটু আরেকটু ডিপ লেভেলে বোঝার চেষ্টা করছি।
ঠিক আছে, মানে এটা কেন 3 দিয়ে এই ইউনিক প্রত্যেকটা সংখ্যাকে কেন যোগ করলে সেটা যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে এই পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ হয়। সোমসিংটা এখন জয়েন করেছে, আমি ওকে বলছি সেটা হচ্ছে আমরা যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে কোনো সংখ্যাকে 3 দিয়ে ভাগ করা যাবে কিনা সেটা আমরা কি করে জানবো। ধরো একটা সংখ্যা এখনই বললাম 3 6 9 3 6, এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ করা যাবে কিনা? সবসময় তুমি জানো এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যাবে কিনা? শুনতে পাচ্ছ? হ্যাঁ। এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যাবে কিনা বলতে পারবে? যাবে। যাবে। কেন যাবে? মানে কারণ কিভাবে সব দেখে? সংখ্যাগুলো 3 দিয়ে বিভাজ্য। সব সংখ্যাগুলি 3 দিয়ে বিভাজ্য, কিন্তু ধরো এই একটা সংখ্যা আছে, এই 3 8 5 6 3 2, ঠিক আছে, ধরো এই সংখ্যাটা 3 8 5 6 3 2, এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যাবে? যাবে। কেন? দশমিক দিয়ে। না, দশমিক দিয়ে না, আমরা দশমিকের কথা বলছি না। 3 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার যেটা ভাগশেষ 0 হবে, মানে কোনো দশমিক আসবে, ঠিক আছে, এই সংখ্যাটা কি সেটা করা যাবে? না, কেন করা যাবে না? কারণ প্রত্যেকটা সংখ্যা তো 3 দিয়ে ভাগ করা যাবে না। কিন্তু প্রত্যেকটা সংখ্যাকে 3 দিয়ে ভাগ করা গেলেই যে 3 দিয়ে বিভাজ্য হবে তা তো নয়। যেমন ধরো 27, তাই তো? 27 তো 3 দিয়ে ভাগ করা যায়, কিন্তু প্রত্যেকটা সংখ্যাকে কি 3 দিয়ে ভাগ করা যাচ্ছে? না। যাচ্ছে না। তাহলে তো 3 দিয়ে ভাগ করার নিয়মটা হচ্ছে এই সংখ্যাগুলোর প্রত্যেকটা সংখ্যার ডিজিটের যোগফল নিতে হবে, সেইটা যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে সংখ্যাটাও 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এইটার 3 যোগফল হচ্ছে 3 যোগ 8 যোগ 5 যোগ 6 যোগ 3 যোগ 2, ঠিক আছে। এটা যদি করো তাহলে 5 আর 6 11, আর 5 এ 16, 16 আর 11-তে হচ্ছে 27। এই সংখ্যাগুলোর যোগ করলে 27 হচ্ছে। 27কে 3 দিয়ে ভাগ করা যায়, 27কে 3 দিয়ে ভাগ করলে 9 হয় এবং ভাগশেষ 0 থাকে, তাই তো? সেই জন্য এই পুরো সংখ্যাটাকেও 3 দিয়ে ভাগ করা যাবে, এইটা হচ্ছে নিয়ম। তো নিয়মটা হচ্ছে যে সংখ্যাগুলোর ডিজিট গুলোর যোগফল করতে হবে, যদি সেটা 3 দিয়ে ভাগ করা যায় তাহলে সংখ্যাটাও 3 দিয়ে ভাগ হয়, ঠিক আছে। যেমন এক্সাম্পল নিয়ে 12, 12 যদি সংখ্যাগুলো যোগ করো 1 যোগ 2 সেটা হচ্ছে 3, 3কে 3 দিয়ে ভাগ করা যায় তাহলে 12কেও 3 দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে। আর একটা ধরো এক্সাম্পল নাও, ধরো 912, ঠিক আছে, 912 দেখো সংখ্যাগুলো যদি যোগফল নাও 9 যোগ 1 যোগ 2 কত হচ্ছে 12, হুম। সেটাকেও 3 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে 912কেও 3 দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে। এইবার এই এই নিয়মটা কি করে আসছে? এটা মডিউলার অ্যারিথমেটিক থেকে এই নিয়মটা আসছে, ঠিক আছে। ধরো কোনো এই 912কে আমরা কিভাবে লিখতে পারি? সেটা হচ্ছে 900 যোগ 10 যোগ 2, তাই তো? এরকম করে লিখতে পারি 912কে। তার মানে 900কে আমরা এরকম 912কে এরকম করে লিখতে পারি 9 যোগ গুণ 10⁻², রাইট? এটা আমরা লিখতে পারি 10⁻² মানে কি 100, তাহলে 900 হলো এটা, প্লাস 1 গুণ 10⁻1 প্লাস 2 গুণ 10⁻0, ঠিক আছে। হ্যাঁ। এইবার 10⁻², যে কোনো 10⁻², ধরো 100 বা 1000 বা 1-এর পরে 4টে শূন্য যাই হোক, এগুলোকে 3 দিয়ে ভাগ করলে সবসময় রিমাইন্ডার থাকে হচ্ছে 1, ঠিক আছে। তার মানে এইগুলোকে ভাগ করলে অলওয়েজ তুমি রিমাইন্ডার 1 পাবে।
তাহলে এই টোটাল সংখ্যাটা যে রিমাইন্ডার গুলো তুমি পাবে 3 দিয়ে ভাগ করলে সেটা হচ্ছে 9 যোগ 1 যোগ 2। তাহলে রিমাইন্ডার গুলো যদি 3 দিয়ে ভাগ হয় তাহলে পুরো সংখ্যাটাও 3 দিয়ে ভাগ হবে। বুঝতে পেরেছো? সেই জন্য নিয়মটা হচ্ছে যে সংখ্যাটা ডিজিট গুলো যোগ করে সেটাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো, পুরো সংখ্যাটাও 3 দিয়ে ভাগ হবে। ঠিক আছে, আর একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধরো এরকম আছে 100 এরকম একটা সংখ্যা আছে। ঠিক আছে, এরকম একটা সংখ্যা আছে। তাহলে এই সংখ্যাটাকে আমরা কি করে লিখতে পারবো? এই সংখ্যাটাকে আমরা লিখতে পারবো যে একের পরে 15 4টে শূন্য, একের পরে 4টে শূন্য। ঠিক আছে, তাহলে একটা, দুটো, তিনটে, 4টে শূন্য, প্লাস 2-এর পরে 3টে শূন্য, প্লাস 3-এর পরে 2টো শূন্য, প্লাস 6-এর পরে 1টা শূন্য, প্লাস 3। বুঝতে পারলে? এই সংখ্যাটাকে আমরা এরকম ভাবে লিখতে পাচ্ছি। এইবার তার মানে কি? তার মানে হচ্ছে এইটাকে আমরা এরকম করে লিখতে পারবো 1 টাইমস 10 টু দি পাওয়ার 1 2 3 4 4। ঠিক আছে, তারপরে এটা 2 টাইমস 10 টু দি পাওয়ার 3। ঠিক আছে, প্লাস 3 টাইমস 10 টু দি পাওয়ার 2, প্লাস 6 টাইমস 10 টু দি পাওয়ার 1, প্লাস 3 টাইমস 10 টু দি পাওয়ার 0। মানে দেখো প্রত্যেকটা সংখ্যাকেই আমি একটা 10-এর পাওয়ারে লিখে তার সাথে একটা কিছু গুণ গুণ লিখেছি। মানে কি, প্রত্যেকটা সংখ্যায় দেখো এখানে 1 2 3 6 3। প্রীতম এবং স্বরূপ তোমরা পরে জয়েন করেছো, আমরা যেটা বলার চেষ্টা করছি, কোনো একটা ধরো সংখ্যা দেওয়া আছে, সেটা 3 দিয়ে বিভাজ্য কিনা তোমরা কি করে জানবে? ঠিক আছে, তো সেইটা আমরা শেখানোর চেষ্টা করছি। তো সেইটা শেখানোর জন্য আমি একটা কোনো সংখ্যাকে এইভাবে ভাগ করে নিয়েছি। ঠিক আছে, ধরো 12,363। এই সংখ্যাটাকে আমরা লিখতে পারি 10,000 যোগ 2,000 যোগ 300 যোগ 60 যোগ 3। ঠিক আছে, ভেঙে ভেঙে লিখলাম। তার মানে 10,000-কে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 4, তারপরে 2,000-কে লিখতে পারি 10 টু দি পাওয়ার 3, 300-কে লিখতে পারি 3 টাইমস 10 টু দি পাওয়ার 2, 60-কে লিখতে পারি 6 টাইমস 10 টু দি পাওয়ার 1। মানে 10 টু দি পাওয়ার রেসপেক্টে আর কি কি করছি। এইবার একটা জিনিস মনে রাখবে, 10 টু দি পাওয়ার n মানে যাই হোক n, সেইটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার থাকে, যেমন ভাগশেষ যেটাকে বলে ভাগশেষ, অলওয়েজ 1 থাকে। ঠিক আছে, তাহলে এই এই সংখ্যাটাকে যে আমি ভেঙে ভেঙে লিখলাম, এই সংখ্যাটাকে, এই প্রত্যেকটা যোগফলের এইগুলোকে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে এইটার জন্য 1 রিমাইন্ডার থাকবে। তার মানে 1 টাইমস 1 প্লাস 2 টাইমস 1 প্লাস 3 টাইমস 1। 10 টু দি পাওয়ার যাই হোক সেটাকে ভাগ করলে রিমাইন্ডার অলওয়েজ 1 থাকে, প্লাস 6 টাইমস 1 প্লাস 3 টাইমস 1। সো বেসিক্যালি এই 1 2 3 6 আর 3 এই তিনটের যোগ করতে হবে আলটিমেটলি। তো এইটা যোগ করে কত হচ্ছে? 2 আর 1 3 আর 3 6 আর 3 9 আর 3 12। সো এই তিনটে যোগ করে দেখছি আমরা লাস্টে 12 হচ্ছে। আর 12-কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, তার মানে সংখ্যাটাকেও আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। মানে যেটা আমরা বোঝানোর চেষ্টা করছি এখানে সেটা হচ্ছে যে যে নিয়ম, সেই নিয়মটা হচ্ছে ডিজিট গুলো যোগ করতে হবে। 1 যোগ 2 যোগ 3 যোগ 6 যোগ 3, সেই যোগ করে যদি সেটা 3 দিয়ে ভাগ করা যায় তাহলে সেটা 3 দিয়ে টোটাল সংখ্যাকেও 3 দিয়ে ভাগ করা যাবে। বুঝতে পারলে? এটা কে বুঝতে পারোনি বলো? স্যার 10-এর ডিজিট যতই থাক সেটা 3 দিয়ে ভাগ করলে তার ভাগশেষ 1-ই হবে। হ্যাঁ, মানে ধরো 10 টু দি ও, পাওয়ার, 10 টু দি পাওয়ার মানে ধরো তুমি হ্যাঁ 10-কে স্যার, হ্যাঁ 10-কে 3 দিয়ে ভাগ করলে তার ভাগশেষ 1 থাকবে। ঠিক আছে, 100-কে ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। 100-কে 3 দিয়ে ভাগ করলে তার ভাগশেষ 1 থাকবে। 1,000-কে 3 দিয়ে ভাগ করলে তার ভাগশেষ কিন্তু 1 থাকবে। বুঝতে পেরেছো?
এই যে নিয়মটা বলছি, এটা তো নিয়মটা একটা নিয়ম, এই নিয়মটা কেন আসছে সেইটা আমি এখানে বোঝালাম। এবার এটা বুঝতে কারোর অসুবিধা হয়েছে নাকি বলো, তাহলে আমি আবার বোঝাবো। স্বরূপ, প্রীতম, সোমস্নিগ্ধা, তোমরা সবাই বুঝতে পেরেছো নিয়মটা? হ্যাঁ। হ্যাঁ স্যার। প্রীতম, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এবার বলো তো, আমি কয়েকটা সংখ্যা দিচ্ছি, এগুলোর কোনটা 3 দিয়ে ভাগ হবে আর কোনটা 3 দিয়ে ভাগ হবে না। ধর এরকম আছে একটা সংখ্যা 1 0 0 0 5 0 1 2 3 1, এটা কি 3 দ্বারা বিভাজ্য হবে? স্যার এটা কি একটাই সংখ্যা? একটাই সংখ্যা। না স্যার। ওকে, এবার 3 দিয়ে বিভাজ্য হবে, আমি লাস্টের ডিজিটটা কাটিয়ে দিই। হ্যাঁ স্যার। ওকে, ধরো এবার 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 আমি আরেকটা জিনিস তোমাদের বলার চেষ্টা করছি, যে 9 দিয়ে বিভাজ্য কিনা সেটা তোমরা কি করে জানবে। এটা আমরা 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 3 দিয়ে বলছিলাম এতক্ষণ, ঠিক আছে? 3 নম্বর একটা রুল বলছি, 9 দ্বারা বিভাজ্য। কোন সংখ্যা 9 দ্বারা বিভাজ্য কিনা সেটা কি করে বুঝবে? তিন দ্বারা বিভাজ্য রুলটা বুঝতে পারলে তো সবাই, যে প্রত্যেক প্রত্যেক ডিজিট গুলোকে যোগ করে যদি 3 দিয়ে ভাগ করতে পারো তাহলে সেটা 3 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু 9 দ্বারা কি বিভাজ্য হবে সেই সংখ্যাটা? 3 দিয়ে বিভাজ্য হলে কি 9 দিয়ে বিভাজ্য হবে? স্যার ফর্মুলাটা যদি সেম থাকে তাহলে হতে পারে। 12 তো 3 দ্বারা বিভাজ্য, 12 কি 9 দ্বারা বিভাজ্য? না স্যার, না। তাহলে কি করে সেম হবে? কেউ কোনো কিছু বলবে এটা ব্যাপারে? 9 দ্বারা বিভাজ্যের কোনো নিয়ম কেউ জানে কিনা? ধরো একটা সংখ্যা যেটা আমি ধরো বলছি 9 8 1 3 6, ঠিক আছে? এই সংখ্যাটা, এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য কিনা বলো আগে। হ্যাঁ স্যার। 9 দ্বারা বিভাজ্য। তুমি কি করে বুঝলে এটা 9 দ্বারা বিভাজ্য? তুমি ভাগ করলে না অন্য কোনো ভাবে বুঝতে পারলে? স্যার ভাগ করে। ভাগ করেছো, ঠিক আছে? ভাগ করে ভাগশেষ 0 পেয়েছো, সেই জন্য তুমি বলছো যে এটা 9 দ্বারা বিভাজ্য। কিন্তু এই রুলটাকে অন্যভাবে একটু ভাবার চেষ্টা করো। ধরো, আচ্ছা এই জিনিসটা বললো 10 যেটা আমরা বললাম 3 দিয়ে ভাগ করলেও অলওয়েজ ভাগশেষ 1 থাকে, এটাকে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে? স্যার 1 থাকবে। 1 থাকবে অলওয়েজ, রাইট? ভাগশেষ
অলওয়েজ 1 থাকবে। তার মানে ধরো 10 দিয়ে যদি 9 কে ভাগ করি ভাগশেষ 1, 100 কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি ভাগশেষ 1, 1000 কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি ভাগশেষ 1। তাহলে যে রুলটা আমরা 3 জন্য বানালাম সেই রুলটা তো আমরা 9 জন্য বানাতে পারি, পারি কিনা? হ্যাঁ স্যার। মাসুদও বলেছিল প্রথমে, কিন্তু যে রুলটা 3 জন্য 9 জন্য সেটা 9 দিয়ে বিভাজ্য হতে হবে সেটা। তাহলে এই যে সংখ্যাটা যেটা আমি লিখেছি 9, 8, 1, 3, 6, এই সংখ্যাটাকে আমরা কিভাবে লিখতে পারি? 10-এর হিসেবে, পাওয়ার হিসেবে এটাকে আমরা লিখতে পারি এইটা 8000 যোগ 100 যোগ 30 যোগ 6 লিখতে পারি আমরা এইভাবে সংখ্যাটা। বুঝতে পারলে সবাই? হ্যাঁ স্যার, হ্যাঁ। ঠিক আছে, তাহলে এইবার এই 90,000কে আমরা লিখতে পারি 9 টাইমস 10 টু দি পাওয়ার 1 2 3 4 লিখতে পারি তো? প্লাস 10 টাইমস 10 টু দি পাওয়ার 3 প্লাস 1 টাইমস 10 টু দি পাওয়ার 2 প্লাস 3 টাইমস 10 টু দি পাওয়ার 1 প্লাস 6 টাইমস 10 টু দি পাওয়ার 0 লিখতে পারি? হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে আমি কি করলাম এখানে বলো তো? দেখো সবগুলোতে এখানে 10 টু দি পাওয়ার এর পাওয়ার হচ্ছে, কিন্তু এইগুলো কিন্তু প্রত্যেকটা ডিজিট। এই যখন 9, 8, 1, 3, 6 বুঝতে পারছো? এইগুলো কিন্তু এই সংখ্যাটার ডিজিট গুলো 9, 8, 1, 3, 6। আর তার সঙ্গে গুণ আছে 10 টু দি পাওয়ার সামথিং, 10 টু দি পাওয়ার 4, 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 2, 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 0। তাহলে 10 এর পাওয়ার গুলো আস্তে আস্তে কমছে, কিন্তু প্রত্যেকের সঙ্গে কিন্তু ইউনিট যে সংখ্যাটা সেই সংখ্যাটা কিন্তু রয়ে গেছে ওটার সাথে। বুঝতে পেরেছো? প্রত্যেকটা ডিজিট কিন্তু রয়ে গেছে। এইবার ধরো আমি শুধু এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করছি, ঠিক আছে? এই সংখ্যাটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, আমরা জানি 10 টু দি পাওয়ার সামথিং কোনো কিছুকে 3 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকে, তাই তো? তাহলে এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? 9, 9 টাইমস 1, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। পরের সংখ্যাটাকেও হলে হবে 8 টাইমস 1, কারণ এটা 8 টাইমস 10 টু দি পাওয়ার 3। 10 টু দি পাওয়ার 3 কে আমরা 3 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকবে, তাহলে 8 টাইমস 10 টু দি পাওয়ার 3 কে ভাগ করলে 8 ভাগশেষ থাকবে, 8 দিয়ে গুণ হবে। পরেরটা 1, তারপরেরটা 3, তারপরেরটা 6 টাইমস 1। ঠিক আছে? তাহলে ব্যাপারটা কি হচ্ছে, যে আমি যেটা করছি সেটা হচ্ছে 9 ভাগশেষ যেটা থাকবে 9 যোগ 8 যোগ 1 যোগ 3 যোগ 6, এইটা হচ্ছে ভাগশেষ থাকছে। তার মানে এই প্রত্যেকটা ডিজিটই এই 9, 8, 1, 3, সরি এটা 6 হবে, 6, এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো কিন্তু অ্যাকচুয়াল সংখ্যাটাই। সো এইগুলো হচ্ছে ভাগশেষ থাকবে যদি আমরা 10 টু দি পাওয়ার হিসেবে লিখি। তার মানে এইগুলোকে যোগ করে যেটা হচ্ছে 8 আর 9 17, 18 আর 3 21, 21 আর 9 6 27, তাই তো? তাহলে 27কে 9 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 3 হবে, তাই তো? তাহলে এইটাকে যদি 9 দিয়ে ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটাকেও 9 দিয়ে ভাগ করা যাবে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। কোনো কনফিউশন? না স্যার। তো 3 দ্বারা বিভাজ্য আর 9 দ্বারা বিভাজ্য এই সংখ্যাগুলো, এই নিয়মটা একটু মাথায় রাখো, যে আবার বলে দিচ্ছি, কোনো একটা সংখ্যার সব ডিজিট গুলোকে যোগ করবে, সব ডিজিট গুলোকে যোগ করে সেটা যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য, আর সেটা যদি 9 দ্বারা ভাগ করা যায় সেটা 9 দ্বারা বিভাজ্য। আর সব 9 দ্বারা বিভাজ্য সংখ্যাই 3 দ্বারা বিভাজ্য হবে, কারণ 3 তো 9 এর মাল্টিপল, তো সেটা খুব সুবিধা। তোমরা নিশ্চয়ই 5 দ্বারা আচ্ছা 4 দ্বারা, এরপরে 4 দ্বারা বিভাজ্য। নাম্বার 4 নিয়ম হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্য নিয়ম কে কে জানে?
কোন সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে কিনা সেটা কি করে বুঝবে? স্যার কোন সংখ্যা শেষে দুটো শূন্য থাকলে? কোন সংখ্যা শেষে দুটো শূন্য থাকলে সেটা 4 দিয়ে বিভাজ্য। ওকে, তার মানে ধরো 100কে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, 200কে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, তাই তো? কিন্তু ধরো একটা সংখ্যা দেওয়া আছে, সেটা হচ্ছে ধরো এইটা, এটাকে 4 দিয়ে ভাগ করতে পারবো? এটা চট করে হ্যাঁ কি স্যার। করে বলো? কি করে তুমি বুঝলে? কি করে বুঝলে? ভাগ করে? স্যার ভাগ করে। ভাগ হ্যাঁ স্যার। করে বুঝলে। কিন্তু ধরো একটা সংখ্যা এরকম দেওয়া আছে, এই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করতে পারবে? এবার কি করবে? ভাগ করবে সারাদিন ধরে? এটাকে ভাগ করতে পারবে কি 4 দিয়ে? তার মানে কি আমাদের আমাদের ধরো এইগুলো এগুলো তোমাদের শেখাচ্ছি তার কারণ হচ্ছে যে কোন সংখ্যা দেখেই তোমাদের এই মডিউলার অ্যারিথমেটিকের যে অ্যাপটিটিউডটা সেটা দিয়ে তোমরা বুঝতে পারবে যে এই সংখ্যাটার নেচারটা কেমন, মানে এইটাকে 4 দিয়ে ভাগ করা যাবে কি না। এইগুলো যদি যত এখন থেকে মানে রপ্ত করে নেবে নাম্বারের ব্যাপারটা মাথায়, তত পরবর্তীকালে কম্পিটিটিভ এক্সাম হোক, অন্য কোনো অ্যাপটিটিউড টেস্ট হোক, মেন্টাল এবিলিটি কম্পিটিটিভ এক্সাম, এগুলোতে খুবই কাজে লাগে। এবার বক্তব্য হলো এই সংখ্যাটাকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো কিনা, কে বলতে পারবে? তার মানে কি করবে তোমরা এখন? ভাগ করবে তো সংখ্যাটাকে, দ্যাটস দ্য অনলি ওয়ে ইউ ক্যান ডু ইট, তাই না? যে সংখ্যাটাকে ভাগ করে দেখবে যে ভাগফল শূন্য কিনা। না, আমি তোমাকে এখনো বলে দিচ্ছি যে 4 দিয়ে ভাগ করার রুলটা হচ্ছে যদি লাস্ট দুটো ডিজিটকে 4 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে, শেষ 2 ডিজিট এইটাকে যদি 4 দিয়ে ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে? কি বললাম মনে আছে? কি বললাম মনে থাকবে? হ্যাঁ। লাস্ট দুটো ডিজিটকে যদি 4 দিয়ে ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটাকেও 4 দিয়ে ভাগ করা যাবে। এবার এর কারণটা কেন? ঠিক আছে, এর কারণটা আমরা বোঝার চেষ্টা করি, কারণ আমরা তো শুধুমাত্র নিয়ম মুখস্থ করে চলে গেলাম, নিয়মটা দুদিন পরে ভুলে যাব, কিন্তু কারণটা যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে কি হবে? তাহলে নিয়মটা আমরা ভুলে গেলেও পরে আমরা বুঝতে পারবো আচ্ছা এই কারণের জন্য এটা হয়, তখন আবার আমাদের ব্যাপারটা মাথায় খুব সুন্দর করে চলে আসবে। তো আইডিয়াটা হচ্ছে কারণটা জানা দরকার। ঠিক আছে, এইবার স্বরূপ যেরকম বলেছিল প্রথমে যে যে কোনো সংখ্যার শেষে দুটো শূন্য থাকলে সেটাকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি। ঠিক আছে, যদি দুটো শূন্য থাকে, তার মানে 100কে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, 200কে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, এবং যে কোনো সংখ্যাকে, ধরো এই যে এই বড় সংখ্যাটা আমি লিখেছি এখানে, এই সংখ্যাটাকে আমি কি করে লিখতে পারি বলতে পারবে? এই সংখ্যাটাকে তুমি এটা এটা লিখতে পারি 93693842683800 প্লাস 24 আমরা লিখতে পারি কি? হ্যাঁ স্যার। তাহলে যেহেতু স্বরূপ বলেছিল একবার যে যে সংখ্যার শেষে দুটো শূন্য আছে তাকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, তার মানে এই পার্টটা অলওয়েজ 4 দিয়ে ভাগ করা যেতে পারে। তাহলে আমাদের শুধু দেখতে হবে যে লাস্ট পার্টটাকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারছি কিনা, সেটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করতে পারি তাহলে পুরো সংখ্যাটাকেও 4 দিয়ে ভাগ করতে পারবো। বুঝতে পারলে স্বরূপ এর লজিকটা কি? হ্যাঁ স্যার। যে কোনো বড় সংখ্যাকে আমরা তো একটা দুটো সংখ্যার যোগফল হিসেবে লিখতে পারি a প্লাস b, তাই না? তো এই বড় সংখ্যাটার a পার্ট হলো এইটা, এটা হলো a পার্ট, আর এটা হলো হচ্ছে b পার্ট। যদি এর শেষে যদি দুটো শূন্য থাকে, a অলওয়েজ ডিভিজিবল বাই 4, তুমি অলওয়েজ ওকে 4 দিয়ে ভাগ করতে পারবে। তার মানে আমাকে শুধু দেখতে হবে যে বি পার্টটা হচ্ছে লাস্ট 2 ডিজিট। ঠিক আছে, এই লাস্ট 2 ডিজিটকে যদি আমরা 4 দিয়ে ভাগ করতে পারি তাহলে পুরো সংখ্যাটাকেই আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো। ঠিক আছে, এবার ধরো একটা ছোট এক্সাম্পল নিই, আমি বড় সংখ্যা নিয়েছিলাম কারণ জাস্ট তোমাদের ভয় দেখানোর জন্য যে এত বড় যদি সংখ্যা থাকে তাহলে 4 দিয়ে কি করে ভাগ করবো, আমরা সারাদিন ধরে তাহলে আমাকে ভাগ করে যেতে হবে। কিন্তু ছোট সংখ্যা দিয়ে একটু বোঝার চেষ্টা করি। ধরো 136, ঠিক আছে,
136 কিভাবে লিখতে পারবে তোমরা? 100 যোগ 36, তাই না? তাহলে 36 যদি 4 দিয়ে ভাগ করা যায় তাহলে 136ও 4 দিয়ে ভাগ করা যাবে। ধরো 1024, 1024কে আমরা লিখতে পারি 1000 যোগ 24। তাহলে লাস্ট দুটো ডিজিট যদি আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, পুরো সংখ্যাটাও 4 দিয়ে ভাগ। ধরো 936 18, এটাকে 4 দিয়ে ভাগ করতে পারবো? না স্যার। না। তার কারণটা হচ্ছে 18 4 দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে, যখন মেন্টাল এবিলিটি টেস্ট তোমরা দেবে বা কম্পিটিটিভ এক্সাম দেবে, এরকম ধরনের কোশ্চেন খুব আসে। ধরো একটা সংখ্যা বড় দিয়ে দিল, 4 দিয়ে ভাগ করা যাবে, তো সেইটা খুব ইজিলি তোমরা এখন বলতে পারবে। এবার তোমার এর কারণটা বুঝতে পারছো তো সবাই? কারণটা বুঝতে কারোর অসুবিধা আছে? আর একটা এক্সাম্পল দিয়েছি, লাস্ট এক্সাম্পল, এরপরে আমরা অন্য একটা নিয়মে যাব। আর একটা এক্সাম্পল হচ্ছে 909 দিয়ে লিখছি সবসময়, ওকে। ধর এই একটা বড় সংখ্যা, এবং এই বড় সংখ্যাটাকেও এখন তুমি কিভাবে লিখতে পারবে আমি বলে দিয়েছি আগেই। ঠিক আছে, 836 8900 প্লাস 24, রাইট? এবার কোন সংখ্যার শেষে দুটো জিরো থাকলে অলওয়েজ আমি বলেছি যে 4 দিয়ে ভাগ করতে পারবে। তারপরে তার মানে 24টাই হচ্ছে তোমার বটল। লাস্ট দুটো ডিজিটকেই তোমাকে লক্ষ্য রাখতে হবে 4 দ্বারা অবিভাজ্যের জন্য। বোঝা গেছে? এইবার এইবার যে রুলটা বলবো, আই থিঙ্ক এটা তোমরা সবাই জানো। রুল নাম্বার 5, 5 দ্বারা और 10 দ্বারা বিভাজ্য। এটা খুব সোজা, তোমরা সবাই জানো। বলো। স্যার কোন সংখ্যার শেষে 5 বা 0 থাকলে ওটা 5 দ্বারা বিভাজ্য, আর কোন সংখ্যার শেষে 0 থাকলে ওটা 10 দ্বারা বিভাজ্য। হুম, সবাই বুঝতে পারলে? এইটার কারণ হিসেবে আমি বলছি, মানে জাস্ট বোঝার জন্য। ধরো 5 দিয়ে কাউকে, 5 দিয়ে যদি তোমার তোমার 5-এর ঘরের যে ব্যাপারটা, 5 দিয়ে 2 দিয়ে গুণ করলে এরকম দেখতে পাচ্ছ। তুমি দেখো সবসময় লাস্টে হয় 5 আসবে অথবা 0 আসবে, 5 আসবে অথবা 0 আসবে। তো কোন সংখ্যাকে আমরা যখন গুণ করছি তখন দেখছি যে লাস্টে 0 বা 5 আসছে, তার মানে নিশ্চয়ই লাস্টে 0 বা 5 থাকলেই সেটাকে আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো। বুঝতে পারলে? কোন সংখ্যাকে তুমি যখন গুণ করবে তুমি দেখবে তার ইউনিট ডিজিটটা, 5কে তুমি ধরো 180 দিয়ে গুণ করছো বা 181 দিয়ে গুণ করছো ফর এক্সাম্পল, কত হবে? ঠিক আছে, এটা হচ্ছে তো। এইবার দেখলে তো 5 দিয়ে গুণ করলে লাস্টে 5 আছে, কারণ 5 দিয়ে তুমি যে সংখ্যাকে গুণ করো তুমি দেখবে লাস্টে 5 বা 0 আসবে। তার মানে যে কোনো সংখ্যারই শেষে 5 বা 0 থাকলে তাকে আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো। এটা খুবই সোজা নিয়ম। এবং তোমরা জানো 10 দিয়ে এটা, যে কোনো সংখ্যার শেষে 0 থাকলে সেটাকে আমরা 10 দিয়ে ভাগ করতে পারবো। ঠিক আছে, এইবার একটা জিনিস বলো আমাকে, সেটা হচ্ছে 6 নম্বর রুল, 6 দ্বারা বিভাজ্য। কে বলবে এটা? কোন সংখ্যাকে 6 দিয়ে ভাগ করা যাবে কিনা সেটা কি করে বুঝবে? কে বলবে এটা? ধরো একটা সংখ্যা আছে
সেটা হচ্ছে 9368222। এইটা 6 দিয়ে ভাগ করা যাবে কিনা কে বলবে, বা কি করে বুঝবে এটা? একটা সংখ্যাকে দেখেই সেটাকে 6 দিয়ে ভাগ করা যাবে কিনা সেটা কি করে বুঝবে? স্যার এটা 6 দিয়ে ভাগ যাবে। আচ্ছা, এটা 6 দিয়ে ভাগ যাবে, তুমি কি করে বুঝলে? স্যার আগের নিয়মটাই ফলো করে সবগুলো যোগ করে দিয়ে তারপর 6 দিয়ে ভাগ করলাম। সবগুলো যোগ করে দিয়ে 6 দিয়ে ভাগ করবে, দিয়ে 30 হচ্ছে সবগুলো। স্যার যোগ করে। আচ্ছা, তাহলে তাহলে বলছো যে এবার দেখো কিছু কিছু নাম্বারের ক্ষেত্রে কিছু কিছু নিয়ম অ্যাপ্লাই, এটা হয়তো ইন জেনারেল হতে হবে। ধরো একটা সংখ্যা 36, তাই না? 36কে তুমি যে নিয়মটা এখন বললে, 36-এর ডিজিট গুলো যোগ করলে কত হবে? 3 যোগ 6, সেটা হচ্ছে কত? 9, তাই না? 9কে কি 6 দিয়ে ভাগ করা যাবে? যাবে না তো, তাই না মাসুদ? তাহলে হ্যাঁ স্যার। কিন্তু কিন্তু 36 তো 6 দ্বারা বিভাজ্য, হুম, তাই না? হ্যাঁ। তাহলে তো এই রুলটা খাটছে না এখানে। অন্য আর কেউ কিছু বলবে? যে কোনো রুল, একটা যদি রুল হয় সেটা কিন্তু জেনারেল হতে হবে, যে কোনো সংখ্যার জন্য প্রযোজ্য হতে হবে। ধরো একটা সংখ্যার ক্ষেত্রে সেই রুলটা যদি হয়, তাহলে কিন্তু বাকিগুলোর ক্ষেত্রেও যে হবে নট নেসেসারি। ঠিক আছে? কারোর কোনো আইডিয়া? আচ্ছা, 6 দ্বারা যদি বিভাজ্য হয় কোন একটা সংখ্যা, তাহলে কি সেটা 2 দ্বারা বিভাজ্য হবে? তোমার কি মনে হয়? হ্যাঁ স্যার হতে পারে। হতে পারে। স্যার বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যায়। ওকে, বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে যায়। এইবার এইবার দেখো, এবার আমাদের ধারণাটা আরো ক্লিয়ার করতে হবে আস্তে আস্তে, যে 6 দিয়ে ভাগ করা যাচ্ছে মানে 6 দিয়ে ভাগ করলে তার কোনো ভাগশেষ থাকবে না, তাই না? তার মানে 6 দিয়ে যদি ভাগ করা যায়, তাহলে 2 দিয়ে কি ভাগ করা যাবে না তাকে? 6 তো একটা জোড় সংখ্যা, তাই না? বুঝতে পারছো, 6 তো একটা জোড় সংখ্যা। হ্যাঁ স্যার বুঝতে পারছি। তাহলে একটা সংখ্যাকে, একটা যদি জোড় সংখ্যা 6 একটা জোড় সংখ্যা, সেটা দিয়ে ভাগ করা যায়, তাহলে 2 দিয়েও ভাগ করা যাবে। কারণ 6কে কিভাবে আমরা লিখতে পারি? 6কে তো আমরা লিখতে পারি 2 গুণ 3 হিসাবে, তাই না? ইয়েস স্যার। তার মানে কোন একটা সংখ্যাকে আমরা 6 দিয়ে বিভাজ্য বলছি, তার মানে কি? যে কোনো একটা সংখ্যা, ধরো এই সংখ্যাটাকে, এইটা যদি 6 দিয়ে ভাগ করা যায়, তাহলে আমরা এটা তো লিখতে পারি 6k, এই সংখ্যাটাকে 6k হিসাবে লিখতে পারি, ঠিক কি না? কে হচ্ছে যে ধরো যেটা ভাগফল, 6 দিয়ে ভাগ করলে যেটা ভাগফল হবে, তার মানে সেটাকে তো আমি তো ধরো ভাগফল কে আমি জানি না, ভাগফলটা কি আমি just ধরে নিলাম কে, আমরা ভাগ করলেই বুঝতে পারবো কি কে হচ্ছে ভাগফলটা। তাহলে এই সংখ্যাটাকে আমরা 6 কে হিসাবে লিখতে পারি, তাই না? এবার 6 কে বা 6k, একে যদি 2 দিয়ে ভাগ করো, তুমি কি পাবে? 3k পাবে, তাই তো? বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার হ্যাঁ। তাহলে 3k, তার মানে 6k, 6k যদি হয়, তার মানে 6 দ্বারা বিভাজ্য যদি হয়, তাহলে সেটা 2 দ্বারাও বিভাজ্য হবে, কারণ 2 দিয়ে ভাগ করলে তুমি 3k পাবা সেক্ষেত্রে। তো 3kও একটা ইন্টিজার, কোনো দশমিক নেই, কিছু নেই, এটা একটা পূর্ণ সংখ্যা, তাই না? তার মানে কোনো সংখ্যাকে যদি 6 দিয়ে ভাগ করতে পারো, তাহলে তুমি 2 দিয়েও ভাগ করতে পারো, ঠিক? এইবার একটা জিনিস ভাবো, যদি এটা 6k হয়, তাহলে তুমি তো এটাকে 3 দিয়ে ভাগ করলে কি হবে? 2k।
বুঝতে পারছো কি বলার চেষ্টা করছি? হ্যাঁ স্যার। তাহলে 3 দিয়েও ভাগ হবে, তাহলে কোনো সংখ্যা যদি 6 দিয়ে ভাগ হয় তাহলে সেটা 2 দিয়েও ভাগ হবে, 3 দিয়েও ভাগ হবে, ঠিক কি না? এটা কি বুঝতে পেরেছো সবাই? এখানে কোনো কনফিউশন আছে কিনা বলো, আমি তাহলে আবার বোঝাবো। তোমরা কি বুঝতে পারলে, না আমি আরেকবার বোঝাবো? হ্যাঁ স্যার বুঝি। সোমস্নিগ্ধা, প্রীতম, মাসুদ সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আমি তাও আরেকবার বলছি, সেটা হচ্ছে এই কে যেটা লিখলাম সেটা হচ্ছে ধরো ভাগফলটা। তার মানে কি কোনো সংখ্যাকে আমি যদি 6 দিয়ে ভাগ করি তাহলে তার তো একটা ভাগফল হবে, যদি সংখ্যাকে 6 দিয়ে বিভাজ্য করা যায়। ধরো ভাগফলটা যেটা, তাহলে সেই সংখ্যাটাকে তো সেইভাবে লিখতে পারি, মানে ধরো মানে 36 48, ঠিক আছে। 36কে আমি কি করে লিখতে পারি, 6 টাইমস 6। 48 6 টাইমস 8, ঠিক আছে। 60কে আমরা লিখতে পারি হচ্ছে 6 টাইমস 10। তার মানে কি এই 6 8 10 এইগুলোকে আমি কে হিসাবে লিখছি, বুঝতে পারছো তো? তার মানে এই সব সংখ্যাগুলোকেই আমি লিখতে পারি অ্যাজ 6 টাইমস কে, যেখানে কেটা একটা ক্ষেত্রে 6, একটা ক্ষেত্রে 8, একটা ক্ষেত্রে 10, বুঝতে পারছো তো? তার মানে কোনো সংখ্যা যদি 6 দিয়ে ভাগ হয় সেই সংখ্যাটাকে আমি 6 কে হিসাবে লিখতে পারি। এবার কাউকে যদি আমরা 6 কে হিসাবে লিখি তাকে তুমি অলওয়েজ 2 দিয়ে ভাগ করতে পারবে, কারণ সেটা 2 দিয়ে ভাগ করলে 3 কে হবে, এবং 3 কে তো একটা পূর্ণ সংখ্যা, তাই না? আবার 6 কে কে আমি 3 দিয়েও ভাগ করতে পারি, তাহলে সেটা 2 কে হবে। সেক্ষেত্রে তোমরা তোমরা এগুলো তো পড়েছো, অ্যালজেব্রা জানো তো তোমরা, মানে 6k/3 = 2k, এগুলো বুঝতে পারছো তো আমি কি বলছি? মানে এটা তো অ্যালজেব্রা নিশ্চয়ই তোমরা পড়েছো, তাই না? তো আমি যেটা বলার চেষ্টা করছি, কোনো সংখ্যাকে 6 দিয়ে ভাগ করা যায় মানে তাকে 2 দিয়েও ভাগ করা যায় এবং 3 দিয়েও ভাগ করা যায়। তার মানে কোনো সংখ্যা যদি 2 আর 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা 6 দ্বারা বিভাজ্যও হবে। তাহলে কি করে টেস্ট করবে? কোনো সংখ্যা ধরে একটা সংখ্যা দেওয়া হলো, কোন একটা সংখ্যা দেওয়া হলো, এইটা 6 দ্বারা বিভাজ্য কিনা বলবে। এবার তোমরা ভাগ না করে বলো, রুল রুল দিয়ে বলো এটা কি 2 দ্বারা বিভাজ্য। হ্যাঁ তার কারণ হচ্ছে লাস্টে 4 আছে, 4টা হচ্ছে জোড় সংখ্যা, এটা 2 দ্বারা বিভাজ্য। এটা কি 3 দ্বারা বিভাজ্য? না স্যার। হ্যাঁ স্যার। কি 3 দ্বারা বিভাজ্য না বিভাজ্য নয়? স্যার বিভাজ্য। রাইট, হ্যাঁ স্যার। কিভাবে পেলে? স্যার সংখ্যা অঙ্কগুলো যোগ করে পেলাম। ঠিক আছে, ওইটাই হচ্ছে রুল। সবাই বুঝতে পারলে? হ্যাঁ। তাহলে 3 দ্বারা বিভাজ্য হচ্ছে কারণ আমরা যদি 3 যোগ 6 যোগ 8 যোগ 9 যোগ 4 করি সেটা 3 দ্বারা বিভাজ্য, তাই না? এটা 6 আর 3 9, 9 18, আর তোমার 8 আর 4 12, 18 12 হচ্ছে 30, 30 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। তার মানে এই সংখ্যাটাকে 3 6 8 9 4 এটাকে 6 দিয়ে ভাগ করা মানে এটাকে 3 6 8 9 4 2 টাইমস 3, মানে 2 দিয়েও ভাগ হতে হবে, 3 দিয়েও ভাগ হতে হবে, তবেই পুরো সংখ্যাটাকে আমরা 6 দিয়ে ভাগ করতে পারবো, এবং ভাইস ভার্সা। হুম, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তা 6 দিয়ে ভাগের নিয়মটা হলো। তোমরা কি 7 দিয়ে ভাগের নিয়ম জানো? কোনো সংখ্যা 7 দিয়ে ভাগ হলে সেটা কি করে বার করবে?
এইগুলো হচ্ছে সবই মডুলার অ্যারিথমেটিক, ঠিক আছে? তো তোমরা নাম্বার নিয়ে একটু ভাবনা চিন্তা করলে বুঝতে পারবে যে কেন কোনটা কি হচ্ছে না হচ্ছে, এবং সেগুলো কিভাবে তোমাদের ব্রেনকে অনেক শার্প করবে। সেটাই মেন উদ্দেশ্য, যে নাম্বারগুলো দেখে নাম্বারের সঙ্গে আরো বেশি সম্পর্ক এবং আরো বেশি আয়ত্ত হয়ে যাওয়া নাম্বারের সাথে, ঠিক আছে? 7 দিয়ে বিভাজ্য কিনা সেটার তোমরা কি কোনো রুল জানো? ধরো একটা সংখ্যা, ঠিক আছে, যেটা হচ্ছে ধরো 623, এটা কি 7 দিয়ে বিভাজ্য হবে? কে বলবে এটা 7 দিয়ে বিভাজ্য কিনা? তোমরা ভাগ করছো নিশ্চয়ই, তাই তো? সাধ্য বিভাজনের নিয়মটা হচ্ছে একটু আলাদা, ঠিক আছে? যে নিয়ম সেটা খুব মন দিয়ে শোনো। সেটা হচ্ছে এককের ঘরে যে সংখ্যাটা আছে, এককের ঘরে যে সংখ্যাটা আছে এটা হচ্ছে 3। যেটা করতে হয় 7 দিয়ে বিভাজ্য কিনা সেটা টেস্ট করার জন্য এককের ঘরের সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে? তাহলে 3 গুণ 2 কত? 6, ঠিক আছে? এককের ঘরের সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করতে হয়, আর বাকি যেগুলো ডিজিট পড়ে থাকে সেটাকে নিতে হয়, সেটা হচ্ছে 62, ঠিক আছে? তাহলে 62 মাইনাস 6 করতে হবে। সেইটা করে তুমি দেখছো কত হচ্ছে? 56। 56কে 7 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে? তাহলে এই পুরো সংখ্যাটাকেও 7 দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে? তাহলে রুলটাকে আমি আবার বলি। প্রথম রুল হচ্ছে বাই 2, এককের ঘরের সংখ্যাকে 2 দিয়ে গুণ করতে হবে, তারপরে বাকি সংখ্যাটা থেকে রেস্ট, বাকি সংখ্যাটা থেকে এই মাল্টিপ্লাই করে যেটা পাবে এই স্টেপে সেটা বাদ দিতে হবে। সেইটাকে যদি 7 দিয়ে ভাগ করা যায়, দিয়ে পূর্ণ সংখ্যা পাও, মানে কোনো ভাগশেষ না থাকে, তাহলে টোটাল ব্যাপারটাকেও 7 দিয়ে ভাগ করা যাবে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বোঝা গিয়েছে। এইবার ধরো আচ্ছা, আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে এই এক্সাম্পলটা করে, কারণ এটা একটু ডিফিকাল্ট। হ্যাঁ, ধরো আমি কয়েকটা নাম্বার দিচ্ছি, সেটা হচ্ছে 196, 308, 392, 532। এই নাম্বারগুলোকে একটু টেস্ট করবে একবার 7 দিয়ে বিভাজ্য কিনা। হ্যাঁ স্যার, দেখছি আমরা টেস্ট করে। হুম, এই রুলটা দিয়ে টেস্ট করার চেষ্টা করো। বুঝতে পেরেছো যে রুলটা বললাম? হ্যাঁ স্যার, সবগুলি 7 দ্বারা বিভাজ্য। হ্যাঁ স্যার, আমারও হচ্ছে সেম। সবগুলো? প্রথমে স্যার 196-তে 7 থাকছে লাস্টের দিকে, আর 308-এ থাকছে 14 থাকছে। হুম, আর 393? স্যার এটা বিভাজ্য নয়।
আমি আসলে পাল্টে দিয়েছিলাম পরে। প্রথমে যেগুলো দিয়েছিলাম সেগুলো সব 7 দ্বারা বিভাজ্য ছিল, তারপর আমরা একটা পাল্টে দিলাম, দেখলাম যে তোমরা টেস্টটা করছো কিনা। ঠিক আছে, এই সবাই করলে এই টেস্টটা? সোমস্নিগ্ধা করেছো? হ্যাঁ প্রীতম, স্বরূপ, হ্যাঁ স্যার। মাসুদ সবাই করেছো তো? তাহলে এই রুলটা একটু অন্যরকম, কিন্তু এটা কাজ করছে। ঠিক আছে, এবার এটার একটা ছোট্ট জাস্ট আমি এক্সপ্লানেশন দিই, মানে কেন এটা। তো এমন হতে পারে না যে মানে হঠাৎ করে একটা নিয়ম চলে আসলো যে এককের ঘরের সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করব আর দশকের মানে বাকি সংখ্যাগুলো থেকে বিয়োগ করব, তাহলে যেটা সেটা 7 দিয়ে বিভাজ্য। তো সেটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যেটা কি করে হতে পারে। ধরো একটা স্যার সংখ্যা আপনি আছে। 3 নম্বরটা 392 বলেছিলেন না হ্যাঁ প্রথমে? হ্যাঁ, প্রথমে 392 বলেছিলাম, 392টা বিভাজ্য, কিন্তু 393 হ্যাঁ স্যার, বিভাজ্য। ভয়েসটা শুনে আপনার আমি 392 খাতায় লিখে ওটা করেছিলাম, তো সেই জন্য বললাম যে ওটা বিভাজ্য হয়। হুম আমি হুম, আর স্ক্রিনের দিকে লক্ষ্য করিনি, সেই জন্য আমি দেখতে পারিনি আপনি ওটা 93 করে দিয়েছেন। ঠিক আছে, 393টা হবে না। ঠিক আছে, এবার হ্যাঁ, ওটা এবার 92 ধরলে স্যার হবে। 92 ধরলে হবে। এইবার ধরো আমরা বোঝার চেষ্টা করি, হ্যাঁ এটা কেন হচ্ছে। ঠিক আছে, এই যে এককের ঘরের সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করলাম আর বাকি থেকে আমরা মানে বিয়োগ করে দিলাম, সেটা কেন হচ্ছে একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে, সেটা হচ্ছে ধরো একটা সংখ্যা, আম, একটা সংখ্যা ধরো এককের ঘরে আছে হচ্ছে আম, এইটাই ধরো এই 196। ঠিক আছে, 196কে এককের ঘরে যেটা আছে সেটা হচ্ছে 6। আমরা বললাম 6কে 2 দিয়ে গুণ করতে হবে। এই সংখ্যাটাকে আমরা কিভাবে লিখতে পারি একটু অন্যভাবে ভাবার চেষ্টা করো। সেটা হচ্ছে যে আমরা তো এটাকে লিখতে পারি 190 প্লাস 6 হিসাবে, তাই না? হ্যাঁ স্যার, লেখা যাবে। লিখতে পারি। এটাকে আমরা এবি হিসাবে লেখার চেষ্টা করছি। ঠিক আছে, ধরো এই সংখ্যাটাকে ধরো আমি বলছি এ, এ আর বি। ঠিক আছে, এইবার আমি যেটা বলছি সেটা হচ্ছে, যেটা আমি করার চেষ্টা করছি সেটা হচ্ছে বি কে 2 দিয়ে গুণ করছি, মানে 2b দিয়ে এ থেকে বিয়োগ করছি, এ মাইনাস 2b, তাই না? দিয়ে আমি বলার হ্যাঁ চেষ্টা স্যার। করছি এ মাইনাস 2b, এইটা যদি 7 দিয়ে ভাগ করা যায় তাহলে টোটাল সংখ্যাটাকেও 7 দিয়ে ভাগ করা যাবে, তাই তো? ঠিক কিনা? হ্যাঁ স্যার, ঠিক ঠিক। ঠিক। এইবার ধরো এইখানে আমি এ মাইনাস 2b, এই যে ব্যাপারটাকে আমি ধরো এ মাইনাস 2b কে যদি 7 দিয়ে ভাগ করা যায় তাহলে আমি কি লিখতে পারি, এটাকে 7k হিসেবে লিখতে পারি। এই ব্যাপারটাকে লিখতে পারি কিনা যদি 7 দিয়ে ভাগ করা যায়? এটা একটা 7 দ্বারা যদি বিভাজ্য হয়, 7 দিয়ে ভাগ করলে কে ভাগশেষ থাকবে, তার মানে আমি 7 টাইমস কে বা 7k হিসেবে লিখতে পারি এই সংখ্যাটাকে। ঠিক তো? হ্যাঁ এইবার স্যার। এইবার ধরো আমি পুরো জায়গাটাকে 10 দিয়ে গুণ করে দিলাম চারিদিকে, তাহলে এটাকে আমি লিখতে পারি 10a মাইনাস 20b ইকুয়াল টু 70k। বোঝা গেল কি করলাম? হ্যাঁ স্যার, হ্যাঁ। চারিদিকে 10 দিয়ে গুণ করে দিলাম। এইবার যেটা আমি করব সেটা হচ্ছে দুই দিকে বি যোগ করব। ঠিক আছে, ধরো 10a মাইনাস 20b প্লাস বি ইকুয়াল টু 70k প্লাস বি। ঠিক আছে, এইবার যেটা করছি যে এই যে মাইনাস টোয়েন্টি বি সেটাকে এই ডান দিকে নিয়ে চলে আসছি। ঠিক আছে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে 10a প্লাস বি ইকুয়াল টু 70k প্লাস 21b। এটা হলো, আমি যদি আগের পেজের দেখে নাও একবার, আগের পেজের এই -20 কে সমানের এই দিকে নিয়ে আসলাম, তাহলে 20 আর 21b হয়ে গেল ডান দিকে, আর বাঁ দিকে থাকছে 10a প্লাস বি। তাহলে 10a প্লাস বি ইকুয়াল টু
70k প্লাস 21b, তাই তো? তাহলে কি হচ্ছে 70k প্লাস 21b, এটাকে যদি আমি 7 দিয়ে নিই, ব্র্যাকেট 7 কমন নিই, তাহলে 10k প্লাস 3b লিখতে পারি, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। তার মানে 10a প্লাস b এই সংখ্যাটা 7 দিয়ে বিভাজ্য, ঠিক কি না? ঠিক। যদি সেটা হয় তাহলে 10 একটা সংখ্যার এককের ঘরে বি আছে, সরি এককের ঘরে বি আছে আর দশকের ঘরে এ আছে, তাহলে এই সংখ্যাটা তো অ্যাকচুয়ালি কি 10a প্লাস বি, তাই না? মানে তোমার যদি একটা সংখ্যা এরকম 96 থাকে, তাহলে তো আমি এটাকে লিখতে পারি ধরো 49, ঠিক আছে? তাহলে 49কে তো আমি লিখতে পারি 10 টাইমস 4 প্লাস 9, লিখতে পারি তো? হ্যাঁ স্যার, লেখা যাবে। তার মানে একটা সংখ্যা এ বি যদি থাকে তাহলে 10 টাইমস এ প্লাস বি লিখতে পারি সেখানে, তাহলে 10 টাইমস এ প্লাস বি মানে সংখ্যাটাই শুধু 7 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। তার মানে আমি প্রথমে অ্যাজাম্পশন ধরে নিয়েছিলাম যে a মাইনাস 2b 7 দ্বারা বিভাজ্য, সেই অ্যাজাম্পশন থেকে আমি দেখতে পেলাম যে সেটা যদি সত্যি হয় তাহলে 10a প্লাস বি এটাও 7 দ্বারা বিভাজ্য। মানে সংখ্যাটার ইউনিট ডিজিটকে 2 দিয়ে গুণ করে যদি আমি বিয়োগ করি আর একটা ডিজিটের সাথে, সেটা যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে 10a প্লাস বি মানে অ্যাকচুয়াল সংখ্যা যেটা সেটাও 7 দ্বারা বিভাজ্য হবে। বুঝতে পারলে? ঠিক আছে স্যার, ঠিক আছে। আমি অন্যভাবে বলার চেষ্টা করছি আর একবার, দেখো তাহলে এটা বুঝতে সুবিধা হবে। ধরো শুরু করছে এইখান থেকে 49, এইবার 49কে আমি আগের যেটা করলাম সেটা এক্স্যাক্টলি তোমাদের আবার করাচ্ছি, নাম্বার দিয়ে, এ আর বি দিয়ে হয়তো একটু বুঝতে অসুবিধা হয়েছিল, নাম্বার দিয়ে করে দিচ্ছি। 49কে আমরা প্রথমে বললাম যেটা করব সেটা হচ্ছে এককের ঘরের সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করব, তাহলে 9 টাইমস 2, আর দশকের থেকে বিয়োগ করব, তাহলে 4 মাইনাস 9 টাইমস 2, এটা দেখব, ঠিক আছে? এটা ধরলাম, কি হচ্ছে কত হবে 4 মাইনাস 9 টাইমস 2 যদি করি তাহলে স্যার 9 মাইনাস। কত মাইনাস 14, হ্যাঁ স্যার, হ্যাঁ। ঠিক আছে? মাইনাস 14 মানে আমি কি লিখতে পারি 7 টাইমস মাইনাস 2, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ। এইবার ধরো আমি পুরো দিকে 2 দিকে আমি 10 দিয়ে গুণ করে দিচ্ছি, ঠিক আছে? এইদিকেও 10 দিয়ে গুণ করছি, এদিকেও 10 দিয়ে গুণ করছি, তাহলে কি হবে 40 মাইনাস 9 টাইমস 2 টাইমস 10 ইকুয়াল টু 70 টাইমস মাইনাস 2, ঠিক? হুম। এইবার ধরো আমি 2 দিকে এবার 9 যোগ করছি, তাহলে 40 যোগ 9 মাইনাস 9 টাইমস 2 টাইমস 10 ইকুয়াল টু 70 টাইমস মাইনাস 2 প্লাস 9, রাইট? এইবার এই এই যে এইটাকে আমি 9 টাইমস 2 টাইমস 10 লিখেছি, এটা তো আমি এরকম লিখতে পারতাম 9 টাইমস 20, লিখতে পারতাম কিনা? মানে এইটা 9 আর 10 দুগুণ 20, তাই তো? এবার এইটাকে এইদিকে হ্যাঁ স্যার, নিয়ে হ্যাঁ। যাচ্ছি, এইটাকে এইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে 40 প্লাস 9 ইকুয়াল টু 70 টাইমস মাইনাস 2 প্লাস লিখতে পারি 21 টাইমস 9, রাইট? এদিকের 20 9 আর এদিকের একটা 9, তাহলে 21 টাইমস 9 হবে এদিকে চলে আসলে 21 9, তাই তো? তাহলে এইটাকে আমি লিখতে পারি যদি 7 কমন নিই তাহলে কত হবে 10 টাইমস মাইনাস 2 প্লাস 3 টাইমস 9, তাই তো? বুঝতে পারলে? তার মানে কি 40 টাইমস 9 এইটাই তো 49, যেটা আমরা প্রথমে শুরু করেছিলাম। তাহলে 49কে আমরা এইভাবে লিখতে পারি 7 টাইমস, তার মানে 49 আমরা 7 দ্বারা বিভাজ্য। বুঝতে পেরেছো? তার মানে প্রথমে আমরা দেখেছিলাম যে 4 মাইনাস 9 টাইমস 2 এইটা যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে 49ও 7 দ্বারা বিভাজ্য হয়। আগের
আগের পৃষ্ঠাতে আমরা যেটা এ আর বি ধরে দেখালাম, এখানে জাস্ট 49 ধরে দেখালাম। 49-এর এই যে প্রথমে 4 - 9 × 2 করলাম, এককের ঘরের সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করলাম আর এটা থেকে বিয়োগ করলাম, তাহলে যেটা পেলাম -14, সেটা 7 দ্বারা বিভাজ্য। সেইটা থেকে আমি একটা পাচ্ছি যে 49 তাহলে 7 দ্বারা বিভাজ্য, মানে সেইটাকে এদিক ওদিকে একটু আমরা গুণ করলাম, এগুলো মানে জাস্ট অ্যারিথমেটিকের মানে বেসিক সিম্পল মাল্টিপ্লিকেশন। এদিকে মাল্টিপ্লিকেশন করলাম, 2 দিকে 9 যোগ করলাম, দিয়ে দেখাচ্ছি আমি যে 49 ও 7 দ্বারা বিভাজ্য, কারণ 7 অফ সামথিং আমরা লিখতে পারি 49-কে, তাই না? তো সেটা যদি সত্যি হয় তাহলে আহ সেটা যদি সত্যি হয়, এটা যদি সত্যি হয় 4 - 9 × 2, এটা যদি 7 দ্বারা বিভাজ্য হয়, তাহলে 49 7 দ্বারা বিভাজ্য। এটা 49 দিয়ে দেখালাম, এবার বড় সংখ্যা নিয়ে দেখলে তুমি আরো বেটার বুঝতে পারবে। মানে আহ ধরো এই যে 196 নিয়েছিলাম আমরা আগের বার, ধরো আরেকবার দেখাচ্ছি 196 নিয়ে, ঠিক আছে? একটু ফলো করো 196, ঠিক আছে? তাহলে কি করা উচিত এটাতে? সবাই জানো নিশ্চয়ই যে 19 - 6 × 2, এইটাকে দেখতে হবে, তাই না? তাহলে 19 - 6 × 2 ইকুয়াল টু কত? 7, তাই তো? সবাই ফলো করছো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। তাহলে 19 - 6 × 2 হচ্ছে 7, তার মানে নিশ্চয়ই এটা 7 দ্বারা বিভাজ্য। আমি 7-কে লিখতে পারি 7 × 1, তাই না? এবার ধরো দুই দিকে আমি 10 দিয়ে গুণ করে দিচ্ছি, যেটা আগের বার করলাম, তাহলে হবে 190 - 6 × 20 ইকুয়াল টু 7 × 10, সব দিকে আমি 10 দ্বারা গুণ করে দিলাম। এবার 190-কে 196 করতে গেলে কি করতে হবে? আমাকে 6 যোগ করতে হবে। তো ধরো আমি 6 যোগ করে দিলাম দুই দিকে, যোগ 6 - 6 × 20 ইকুয়াল টু 7 × 10 + 6, দুই দিকে 6 যোগ করে দিলাম, তাহলে 190 যোগ 6 ইকুয়াল টু 7 × 10 + 6 × 21। এই 6 × 20 আর এইদিকে 6 দুটো যোগ যদি হয় তাহলে 6 × 21 হয়ে গেল। তাহলে এই দিকেরটাকে আমি লিখতে পারি 7 10 + 6 × 3। তার মানে কি এটা 7 দ্বারা বিভাজ্য, 196 7 দ্বারা বিভাজ্য। আমি এটা শুরু করলাম কোথা থেকে? শুরু করলাম হচ্ছে এইখান থেকে, এই দশকের ঘরের যেটা ছিল 19 - 6 × 2, এইটা যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে 196 7 দ্বারা বিভাজ্য। সেটা এটা একটা মানে উল্টো ভাবে তোমাকে দেখালাম যে আমরা যে নিয়মটা বলছি সেই নিয়মটা যদি সত্যি হয় তাহলে সংখ্যাটাও 7 দ্বারা বিভাজ্য হবে, সেটা সত্যি। এটা জাস্ট প্রুভ করে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, বুঝলে? হ্যাঁ স্যার, বোঝা গিয়েছে। হুম। আরো কিছু রুল আছে, আমরা আমরা আজকে 1 থেকে 7 অব্দি পড়লাম। অ্যাকচুয়ালি আজকে ক্লাসটা 10টার সময় শুরু হওয়ার কথা ছিল, আর মোটামুটি এরকম সময় শেষ করবো ভেবেছিলাম। তোমরা কয়েকজন একটু পরে জয়েন করেছিলে, 1 ঘন্টা মতো তোমাদের পড়ানোর চেষ্টা করলাম আজকে। পরের দিন নীলাব্জ হয়তো ক্লাস নেবে, আর আমি যখন আবার ক্লাস নেব আজকে মোটামুটি 2 3 4 5 6 আর 7 এই দিয়ে বিভাজ্য গুলো আমরা কভার করলাম, ঠিক আছে? সবার সবার রুল গুলো মনে থাকবে, আর একবার বাড়িতে ঝালাবে, হ্যাঁ একটু প্র্যাকটিস করবে এইগুলো। স্যার 9টাও হয়েছে তো, 9। আর 9 হয়েছে, ইয়েস 9 হয়েছে। যেগুলো স্যার বাকি রয়ে 10টাও গেছে, বলে দিলেন তো 5-এর সাথে। আমরা কি 10টা বলেছি? 5-এর সাথে 10 বলেছি, ইয়েস 10 বলেছি। তাহলে কি কি বাকি থাকলো? আর মাঝে বাকি থাকলো 3 স্যার 4 8 5 বাকি থাকলো। 6 7 8। আটটা কি হবে বলতো? কুইকলি আমি জাস্ট শেষ করে দিচ্ছি। 8টা 8 দিয়ে ভাগ করলে 8 দিয়ে ভাগ করা যাবে, কোনো নিয়ম কেউ বলতে পারবে? কুইকলি 8টা কভার করে দিই শেষ করার আগে। আট দ্বারা বিভাজ্যটাকে
6 দ্বারা বিভাজ্য যেরকম ভাবলাম সেরকম ভাবতে পারো। 6কে আমরা কি করলাম, 6 বলেছিলাম যে 3 গুণ 2। 8কে তোমরা এরকম ভাবতে পারো 4 গুণ 2, ঠিক কি না? তার মানে কোনো সংখ্যাকে যদি 8 দ্বারা বিভাজ্য হতে হয় তাকে 2 দ্বারা বিভাজ্য হতে হবে এবং 4 দ্বারা বিভাজ্য হতে হবে একসাথে, তবেই 8 দ্বারা বিভাজ্য করা যায়। বুঝতে পারলে আমি কি বলছি? 6-এর ক্ষেত্রে যে নিয়মটা বললাম, কোন সংখ্যাকে 6 দ্বারা বিভাজ্য হতে গেলে তাকে 2 দ্বারাও বিভাজ্য হতে হবে, 3 দ্বারাও বিভাজ্য হতে হবে। তার কারণ হচ্ছে 6-এর যে মানে প্রাইম নাম্বারের তুমি যদি গুণ আকারে লিখতে চাও 6কে, তাহলে 3 আর 2 হিসেবে লিখতে পারছো। 8-এর ক্ষেত্রেও সেম রুল ইজ ট্রু। তার কারণ হচ্ছে, আবার আমি অ্যালজেব্রা হিসেবে দেখাচ্ছি, কোন সংখ্যাকে 8 দ্বারা বিভাজ্য যদি করতে পারো তাহলে সেটাকে 8k হিসেবে লিখতে পারবে। 8k কে তুমি 2 দিয়েও ভাগ করতে পারবে, আবার 8k কে তুমি 4 দিয়েও ভাগ করতে পারবে। তার মানে 2 দিয়ে এবং 4 দিয়ে যদি দুটো দিয়ে ভাগ করতে পারো তবেই 8 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে? আর 8 দ্বারা বিভাজ্য হলে সেটা 2 দিয়েও বিভাজ্য হবে, 4 দিয়েও বিভাজ্য হবে, ঠিক আছে? বাট কোন সংখ্যাকে 8 দিয়ে বিভাজ্য হতে গেলে 2 এবং 4 দুটো দিয়েই বিভাজ্য হতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে 8-এর নিয়ম, ঠিক আছে? এবার 2 দিয়ে বিভাজ্যের নিয়মটা পড়িয়ে দিয়েছি, আর 4 দিয়ে বিভাজ্যের নিয়মও পড়িয়ে দিয়েছি। লাস্টের দুটো ডিজিটকে যদি 4 দিয়ে ভাগ করতে পারো তাহলে পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ হবে, আর লাস্টের সংখ্যাটা যদি জাস্ট জোড় হয়, ইভেন নাম্বার হয়, তাহলে সেটা 2 দিয়ে ভাগ করতে পারবে। সেই দুটো রুল পড়িয়ে দিয়েছি। তাহলে 8 দিয়ে বিভাজ্য কিনা সেটাও বলতে পারবে। একটা বড় নাম্বার যদি তোমাকে দিয়ে দেয় 3, 8, 7, 5, 1, 5, 2, 8, 9, 6, 5, 2, 4, 3, 5, 6, এত একটা বড় নাম্বার দিয়ে দিল, দিয়ে বললো যে এটা 8 দ্বারা বিভাজ্য কিনা, ঠিক আছে? তোমাকে কি দেখতে হবে? 8 দ্বারা বিভাজ্য হলে 2 দ্বারা বিভাজ্য কিনা। 2 দ্বারা বিভাজ্য, তার কারণ হচ্ছে লাস্ট ডিজিটটা 6, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য হবে কারণ এটা ইভেন নাম্বার। আর 4 দ্বারা বিভাজ্য হতে গেলে লাস্টের দুটো ডিজিট দেখতে হবে। 56কে কি 4 দিয়ে ভাগ করতে পারবে? লাস্ট দুটো ডিজিট দেখতে হবে যে 4 দ্বারা বিভাজ্য কিনা। 56কে তো 4 দিয়ে ভাগ করতে পারবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তাহলে পুরো সংখ্যাটাকে 8 দিয়েও ভাগ করতে পারবে, কারণ 8 দিয়ে ভাগ করতে গেলে রুল এবং বলে দিলে আবার লিখে দিচ্ছি, 2 দ্বারাও বিভাজ্য হতে হবে, আবার 4 দ্বারাও বিভাজ্য হতে হবে। কারণ জানো 8কে তুমি 2 গুণ 4 হিসেবে লিখতে পারবে, এবং বীজগণিত হিসেবে অ্যালজেব্রা হিসেবেও লিখলাম যে 8k ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 4k, 8k ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 2k। সো তুমি 2 দিয়েও ভাগ করতে পারবে, 4 দিয়েও ভাগ করতে পারবে, এবং এই দুটো সত্যি হলে সেটা 8 দিয়ে বিভাজ্য, ঠিক আছে? তো আবার রিক্যাপ করে দিচ্ছি, আজকে আমরা শিখেছি হচ্ছে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। কোন সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা কিনা, 3 দিয়ে ভাগ করা কিনা, 4, 5, 6, 7, 8, 9, 10 এইগুলো দিয়ে বিভাজ্য করা যাবে কিনা সেই নিয়মগুলো আজকে তোমাদের শেখালাম, ঠিক আছে? এইগুলো একটু পড়াশোনার চেষ্টা করবে বাড়িতে। আমি ভিডিওটা হয়তো ট্রিম করে আপলোডও করে দেবো, পরে আর একবার এই রুলগুলো দেখে নিতে পারবে, ঝালিয়েও নিতে পারবে। আর কোনো কোশ্চেন হলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারো, ঠিক আছে? কোনো সমস্যা হলে। হ্যাঁ, পরের দিন আমি যখন ক্লাস নিব, নীলাব্জ হয়তো পারমুটেশন, কম্বিনেশন, ফ্যাক্টোরিয়াল ওগুলো আবার কন্টিনিউ করবে। ওর শরীর খারাপ ছিল আগের দিন, তাই ক্লাস নিতে পারিনি। পরের দিন আমি যখন ক্লাস নেব তখন পরের গুলো শেখাবো। ধরো 11, 13, 11, 12, 13 থেকে মোটামুটি 20 অব্দি আমি আবার পরের দিন আবার কন্টিনিউ করব, যে কি কিভাবে আমরা আরো তাড়াতাড়ি বুঝতে পারবো, ঠিক আছে? তোমরা ভাবতে পারো বাড়িতে এইগুলো কি কিভাবে হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে ইজি, যেমন 12তে হতে 3 দিয়েও ভাগ হতে হবে, 4 দিয়েও ভাগ হতে হবে, তাহলে 12 দিয়ে ভাগ করতে পারবে। তো পরের দিন ওইগুলো কভার করবো, ঠিক আছে? চলো আজকের মতো তাহলে কাটছি, পরের দিন আবার দেখা হবে, ঠিক আছে? হ্যাঁ সবাইকে গুড নাইট। থ্যাংক ইউ স্যার। চলো ভালো করে পড়াশোনা করো, দেখা হবে আবার।